চলুন আজ আমরা পদার্থবিজ্ঞানের এমনই এক মৌলিক সূত্র নিয়ে কথা বলি যেটা একটা সামান্য আপেল পড়া থেকে শুরু করে গ্রহ নক্ষত্রের বিশাল চালচলন সবকিছুকে নিয়ন্ত্রণ করে। কখনো কি মনে হয়েছে একটা গাছ থেকে পড়া অ্যাপেলের সাথে পৃথিবীর চারপাশে ঘুরতে থাকা চাঁদের মিলটা কোথায় থাকতে পারে? অদ্ভুত শোনালেও এই একটা প্রশ্নই কিন্তু একটা বিশাল রহস্যের দরজা খুলে দিয়েছিল। আর সেই রহস্যটা হলো, যে শক্তি অ্যাপেলটাকে মাটির দিকে টানছে, ঠিক একই শক্তি কিন্তু চাঁদকেও তার নিজের কক্ষপথে আটকে রেখেছে। তো এই যে মহাবিশ্বের একটা সার্বজনীন শক্তি, এটাকে আমরা পরিমাপ করব কিভাবে? এর উত্তরটা লুকিয়ে আছে খুবই সহজ কিন্তু অত্যন্ত শক্তিশালী একটা সূত্রের মধ্যে। তো এই সূত্রটা দেখতে হয়তো একটু জটিল মনে হতে পারে, কিন্তু এর মূল কথাটা কিন্তু খুবই সহজ। সহজ ভাষায় দুটো জিনিসের ভর যত বেশি হবে, তাদের মধ্যে আকর্ষণও ততটাই বাড়বে। কিন্তু আসল খেলাটা হলো দূরত্বের, মানে আর এর। খেয়াল করে দেখুন, এটা কিন্তু আর স্কোয়ার। এর মানে হলো দূরত্ব যদি দ্বিগুণ বাড়ে, আকর্ষণ বল কিন্তু অর্ধেক হয় না, একেবারে 4 ভাগের 1 ভাগ হয়ে যায়। অর্থাৎ দূরত্ব বাড়ার সাথে সাথে এই আকর্ষণ শক্তিটা খুব খুব দ্রুত কমে আসে। আচ্ছা, আগের সূত্রে যে জি বা মহাকর্ষীয় ধ্রুবকটা আমরা দেখলাম, সেটার মানটা একবার দেখুন। 6.67 গুণ 10⁻⁻11 সংখ্যাটা এতটাই ছোট যে ভাবাই যায় না। আর ঠিক এই কারণেই কিন্তু আমরা আমাদের চারপাশের জিনিসপত্রের সাথে, যেমন ধরুন টেবিলের ওপর রাখা কফি মগটার সাথে, আঠার মতো আটকে যায় না। কারণ আমাদের মতো সাধারণ বস্তুর ক্ষেত্রে এই আকর্ষণ বলটা এতটাই দুর্বল যে আমরা তা অনুভবই করতে পারি না। এই তুলনাটা দেখলেই ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যায়। মহাকর্ষ বলকে যদি সত্যি সত্যি প্রভাবশালী হতে হয়, তাহলে এর জন্য গ্রহ বা নক্ষত্রের মতো বিশাল ভরের কোনো বস্তুর প্রয়োজন। আমাদের দৈনন্দিন জীবনে এর প্রভাব প্রায় শূন্য। চলো এবার একটু বড় পরিসরে ভাবা যাক, দেখা যাক কিভাবে এই সহজ সূত্রটা গোটা মহাবিশ্বকে একটা ছন্দে বেঁধে রেখেছে। ভাবুন তো একবার, যে নিয়মটা একটা সাধারণ আপেলকে গাছ থেকে মাটিতে ফেলে, ঠিক সেই একই নিয়ম কোটি কোটি আলোকবর্ষ দূরের বিশাল বিশাল গ্যালাক্সিদেরও নিয়ন্ত্রণ করছে। যেন একটা অদৃশ্য সুতো দিয়ে সবকিছু বাঁধা। কথাটা কিন্তু একদম সত্যি। এই মহাকর্ষ বলটাই যেন এক নীরব শিল্পী, যা আমাদের মহাবিশ্বের সবকিছুকে নিখুঁতভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে, তাদের গতিপথ ঠিক করে দিয়েছে। তাহলে এই যে মহাকর্ষ বল, এর কিছু নির্দিষ্ট নিয়ম বা আচরণ আছে কি? হ্যাঁ, কয়েকটা মৌলিক নিয়ম আছে যা সবসময়ই সত্যি। তাহলে এই নিয়মগুলো থেকে কি বোঝা গেল? প্রথমত, মহাকর্ষ বলটা সবসময় আকর্ষণ করে, কখনো ধাক্কা দেয় না। দ্বিতীয়ত, এটা যে কোনো মাধ্যমে কাজ করতে পারে, এমনকি মহাশূন্যেও। তৃতীয়ত, এই বলটা সব সময় দুটো বস্তুর কেন্দ্র বরাবর কাজ করে, একটা সরল রেখায়। আর সবথেকে মজার বিষয় হল, প্রকৃতির যে 4টে মৌলিক বল আছে, তার মধ্যে মহাকর্ষ কিন্তু সবচেয়ে দুর্বল। কিন্তু তারপরেও এর পাল্লা অসীম হওয়ায় মহাজাগতিক স্কেলে, মানে গ্রহ নক্ষত্রের জগতে, এই বলটাই কিন্তু রাজা। এই যে উপরিপাতন নীতি, নামটা শুনে একটু কঠিন মনে হতে পারে, কিন্তু ব্যাপারটা আসলে খুবই সহজ। এর মানে হল, মহাবিশ্বের প্রত্যেকটা বস্তুকে টানছে, আর এই সবকটা টান একসাথে কাজ করে। কোনো একটা বস্তুর ওপর মোট কত বল কাজ করছে সেটা জানতে হলে বাকি সব বস্তুর আলাদা আলাদা টানকে শুধু ভেক্টর যোগ করে দিলেই চলবে। যেমন ধরুন চাঁদের কথা। চাঁদকে কিন্তু শুধু পৃথিবীই টানছে না, সূর্যও টানছে। তো চাঁদের আসল গতিপথটা কি হবে, সেটা বের করতে হলে আমাদের প্রথমে পৃথিবী আর চাঁদের মধ্যে আকর্ষণ বলটা হিসাব করতে হবে। তারপর সূর্য আর চাঁদের মধ্যেকার আকর্ষণ বলটা হিসাব করতে হবে। শেষে এই দুটো বলকে একসাথে যোগ করলেই আমরা চাঁদের ওপর মোট বলটা পেয়ে যাব। নিউটনের এই সূত্রটা যদিও সার্বজনীন, কিন্তু এটা প্রয়োগ করার সময় একটা বিশেষ শর্ত মাথায় রাখতে হয়, আর এই শর্তটা জানা খুবই জরুরি। আসলে নিউটনের সূত্রটা তৈরি করা হয়েছে বিন্দুভর বা পয়েন্ট মাসের কথা মাথায় রেখে। বিন্দুভর মানে হল একটা বস্তুর সমস্ত ভরকে যদি একটা বিন্দুতে কল্পনা করা হয়, এতে দূরত্ব মাপার হিসাবটা একদম সহজ আর নিখুঁত হয়। তার মানে এখানে একটা কিন্তু আছে। এই সহজ সূত্রটা কিন্তু যে কোনো আকৃতির বস্তুর জন্য সরাসরি ব্যবহার করা যায় না।
যেমন ধরুন একটা এবড়োখেবড়ো গ্রহাণুর ক্ষেত্রে হিসাবটা বেশ জটিল হয়ে যাবে। কিন্তু সৌভাগ্যবশত আমাদের সৌরজগতের গ্রহ, উপগ্রহ বা সূর্য এরা প্রায় সবাই গোলাকার। আর গোলকের একটা দারুণ বৈশিষ্ট্য হল এদের সমস্ত ভর যেন ঠিক কেন্দ্রেই জমা হয়ে আছে বলে ধরে নেওয়া যায়। আর ঠিক এই কারণে এত বিশাল বিশাল বস্তুর জন্য নিউটনের ওই সহজ সূত্রটা এত সুন্দরভাবে কাজ করে। নিউটনের সূত্র আমাদের একদম নিখুঁতভাবে বলে দেয় যে মহাকর্ষ কিভাবে কাজ করে। এটা একটা অসাধারণ আবিষ্কার, কোনো সন্দেহ নেই। কিন্তু এটা বলে না যে মহাকর্ষ কেন কাজ করে। এই কেন এর উত্তর খুঁজতে গিয়েই কিন্তু পদার্থবিজ্ঞানে আর একটা বিশাল বিপ্লব ঘটেছিল, যা আমাদের মহাবিশ্বকে দেখার চোখটাই পুরোপুরি বদলে দিয়েছে।